বিভিন্ন জার্নালে প্রকাশিত তথ্য এবং সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত নানান ডেটা থেকে জানা যাচ্ছে যে পুরুষদের ওয়াই ক্রোমোজোম নাকি নষ্ট হয়ে যাচ্ছে। হ্যাঁ, পুরুষদের ওয়াই ক্রোমোজোম কমে যাচ্ছে। কথাটা পুরোপুরি মিথ নয়, আবার আতঙ্কিত হওয়ার মতন ভবিষ্যৎবাণীও নয়। বিষয়টি বিজ্ঞানসম্মতভাবে সহজ বাংলায় বলছি। আগে জানতে হবে যে ওয়াই ক্রোমোজোম কি। মানব শরীরে 23 জোড়া ক্রোমোজোম থাকে। XX মানে নারী, XY মানে পুরুষ। এখানে ওয়াই ক্রোমোজোম ভ্রূণকে পুরুষ হিসেবে গড়ে তুলতে নির্দেশ দেয়, বিশেষ করে SRY জিনের মাধ্যমে। ওয়াই ক্রোমোজোম কমে যাচ্ছে, এর মানে কি? এক, আকারে ছোট হচ্ছে। বিজ্ঞানীরা দেখেছেন লক্ষ লক্ষ বছর আগে ওয়াই ক্রোমোজোমে ছিল প্রায় 1600টিরও বেশি জিন। এখন মানুষের ওয়াই ক্রোমোজোমে আছে মাত্র 50 থেকে 70টি কার্যকর জিন। অর্থাৎ সময় যত এগোচ্ছে ওয়াই ক্রোমোজোম অনেক জিন হারিয়েছে। আবার অনেক জার্নালে এটাও প্রকাশিত হয়েছে যে ওয়াই ক্রোমোজোম এখন স্থিতিশীল। তার কারণ এখন ওয়াই ক্রোমোজোম নিজেকে বাঁচানোর কৌশল শিখে ফেলেছে। এই কথাগুলো কেন বললাম? তার কারণ এই কথাগুলোর পেছনে লুকিয়ে রয়েছে সেই ওয়াই ক্রোমোজোম অর্থাৎ পুরুষ সন্তান জন্ম হওয়ার পেছনে একটা গুরুত্বপূর্ণ বিষয়। এবার এটা নিয়ে কেই বা চর্চা করবে, কারণ অনেক ক্ষেত্রে আলোচনায় এখন সবাই ফেমিনিস্ট হয়ে যাচ্ছে। কিন্তু ফেমিনিজমের মধ্যেও আবার একটা নতুন পর্যায়ে উঠে এসছে, সুডো ফেমিনিজম। অনেক পুরুষও আবার এই সুডো ফেমিনিজমে আক্রান্ত। আবার অনেকে নিজেকে এই সুডো ফেমিনিজমের হাত থেকে বাঁচাতেও চাইছে। আর এই সব জাতাকলের মাঝে পিষছে পুরুষ। আর আজকের এই এপিসোডটা পুরুষদের যন্ত্রণা নিয়েই। পুরুষরা কি এতটাই ব্রাত্য? দেখছেন দ্য কেস স্টাডি উইথ সায়ন। যারা হিস্ট্রি, পলিটিক্স এবং কম্পিটিটিভ এক্সামের জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য এই এপিসোডগুলো কিন্তু কার্যকর হতে পারে। জেন জি, যাদের জন্ম 1997 থেকে 2012-র মাঝামাঝি সময়কালে, এদের মধ্যে বিয়ে এড়িয়ে চলা বা দেরিতে বিয়ে করার প্রবণতা কিছু আইনি ও সামাজিক কারণের জন্য বেড়ে গেছে এবং এর ক্ষেত্রে আইন ও আইনের ভয়ে অ্যালিমনি বা মেইনটেনেন্স 498 এর অপব্যবহারের আশঙ্কাও একটা বড় ভূমিকা রাখছে। তাই আজকের জেনজি পুরনো সমাজের মতন বিয়ে এক বাধ্যতামূলক ধাপ মনে করে না। সেকশন 498 এ মূলত দাম্পত্য নির্যাতন, যৌনতার জন্য রক্ষা আইন, কিন্তু কিছু সমালোচক মনে করে মিথ্যা অভিযোগের ঝুঁকি আছে ও এটি আইনি চাপ হিসেবে ব্যবহৃত হতে পারে। কিছু ওয়েব বা সমালোচনামূলক খবর মতে প্রায় 80% মামলা ভুল হতে পারে। অনেকে এটাকে আবার সম্মানহানি হিসেবে মনে করছে। অনেক যুবক আবার মনে করেন যে বিবাহ ভেঙে গেলে তারা বা তাদের পরিবারকে অ্যালিমনি বা মেইনটেনেন্স দিতে হবে এবং এতে অর্থনৈতিক চাপ পড়তে পারে। এই ধারণা যে শুধু ভারতে তা নয়, অন্যান্য দেশ যেমন কানাডায় বিয়ের পরে ডিভোর্স করলে সম্পত্তি ও আর্থিক দায় বেড়ে যায় এবং এর জন্য কিছু মানুষ বিয়ের আগে সতর্ক হতে বলেন। তাই জেনজির মধ্যে একটা নতুন প্রবণতা দেখা যাচ্ছে, সিচুয়েশনশিপ, কমিটমেন্ট কম, সম্পর্ক বেশি। আবার অনেকে বলেন জেনজির মধ্যে নিজের মনের মতন মানুষ পাওয়া পর্যন্ত অপেক্ষা করা উচিত। এবার মহিলাদের ওপর কি কোনো অত্যাচার হচ্ছে না? শুধুমাত্র পুরুষদেরকে এখানে কোণঠাসা করা হচ্ছে, নাকি পুরুষরা একদম নির্দোষ? দেখুন, বিষয়টা এমন একেবারেই নয় যে পুরুষরা নির্দোষ এবং মহিলারা দোষী। আবার বিষয়টা এমনও নয় যে মহিলারা একেবারে নির্দোষ এবং পুরুষরা দোষী। 2023 সালে ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরো অর্থাৎ NCRB'র রিপোর্ট অনুযায়ী ভারতবর্ষে মহিলাদের বিরুদ্ধে অপরাধ মোট 4.48 লাখ মামলা রিপোর্ট হয়েছে। এর মধ্যে প্রায় 29.8%, 1.33 লক্ষ মামলা ছিল কারেন্টলি বাই হাজব্যান্ড অর রিলেটিভস অর্থাৎ স্বামী কিংবা শ্বশুর বাড়ির পরিজন। এবার যদি কোনো পুরুষের এগেইনস্টে তার স্ত্রী অভিযোগ দায়ের করে, তৎক্ষণাৎ কিন্তু ওই পুরুষের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়। কখনো কখনো শ্বশুরবাড়ির পরিজনকেও এর মধ্যে জড়িয়ে ফেলা হয়। কিন্তু মেয়ের বিরুদ্ধে কোনো অভিযোগ গেলে সেটাকে খতিয়ে দেখা হবে, বিচার বিশ্লেষণ করা হবে, তারপর শাস্তি হবে। এবার শাস্তি আদৌ হবে কিনা সেটা পরবর্তী বিষয় বা আমরা পরে আলোচনা করছি। কিন্তু
সেকশন 498A বা ঘরোয়া সহিংসতা সম্পর্কিত মামলা ভারতে প্রতি বছর লক্ষাধিক রকমের মামলা রেজিস্টার হয়েছে। 2023-এর NCRB রিপোর্ট অনুযায়ী এ ধরনের ক্রুয়েলটির ঘটনা ছিল 1,33,676টি। কিন্তু যেসব অভিযোগ আদালতে প্রমাণিত ও কনভিক্টেড হচ্ছে সেই সংখ্যাটা খুবই কম, কারণ মোট কনভিকশনের সংখ্যা 8,307-এর আশেপাশে, যেখানে তার আগের বছরগুলোতে 7,276 এবং তার আগের বছরে 1,031টার মতন। এর থেকে বোঝা যায় যে কনভিকশনের হার 12 থেকে 15% মাত্র, অর্থাৎ 100টি অভিযোগের মধ্যে মাত্র 12 থেকে 15টা মামলায় দোষী সাব্যস্ত হয়েছে পুরুষরা। বাকিগুলো আদালতে সাক্ষী প্রমাণের অভাবে খারিজ হয়ে গেছে বা নিষ্ক্রিয় হয়ে গেছে, যুক্তিসহ সমঝোতা বা অন্যান্য কারণে এখনো বাকি আছে। দিল্লির RTI ভিত্তিক জেলা আদালতে তথ্য অনুযায়ী 2021 থেকে 24 পর্যন্ত প্রায় 9,950টি 498 মামলার মধ্যে মাত্র 23টি মামলা কনভিকশনে গেছে। এর মানে পাকা প্রমাণের ভিত্তিতে সাজা পেয়েছে মাত্র 0.2%। এই ডেটাটা যদিও পুরোপুরি দিল্লি ডিস্ট্রিক্ট কোর্টের। এই কেসগুলোর মধ্যে যেগুলোতে প্রমাণিত হয়েছে যে পুরুষরা দোষ করেছে একটা মহিলার বিরুদ্ধে, তাকে তো শাস্তি দেওয়া হয়েছে, আবার অনেক কেস কিন্তু পেন্ডিংয়ে রয়েছে। তার মানে কি সব পুরুষ নির্দোষ? না, ব্যাপারটা তেমনও নয়। আবার তার মানে কি সব নারীরাই নির্দোষ? ব্যাপারটা তেমনও নয়। 2023 সালে আতুল সুভাষের কেসটা আমাদের সবার মনে আছে। একটি হাতে লিখিত আত্মহত্যার নোটস ও ভিডিও রেকর্ডিং রেখে নিজের ওপর হওয়া মিথ্যে অভিযোগ ও মানসিক অত্যাচারের জন্য আত্মহত্যা করেছিলেন। ভোপালের এক ব্যক্তি 2025-এ 30 বছরের দাম্পত্য জীবনে মিথ্যে 498A অভিযোগের কারণে মানসিক চাপ সহ্য করতে না পেরে মৃত্যুবরণ করেন। মুম্বাইয়ের 25 বছর বয়সী এক ব্যাংক ম্যানেজার তার উপর হওয়া স্ত্রীর তরফ থেকে মিথ্যে অভিযোগ ও ব্ল্যাকমেলের কারণে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে আত্মহত্যা করেছিলেন। menhelpline.org-এর একটি তথ্যে বলা হয়েছে, একটি দীর্ঘকাল ধরে মিথ্যে 498-এর মামলাকে সুপ্রিম কোর্ট আর্টিকেল 142 অনুসারে বাতিল করেছিল, কারণ পুরো মামলা ছিল অযৌক্তিক। কিন্তু সেই সময়ে অভিযোগকারীকে কোনো সাজা দেওয়া হয়নি। এতে আদালত মামলা ভুল ছিল স্বীকার করলেও ফরেন্সিকভাবে বা সাজাগতভাবে অভিযোগকারীকে শাস্তি দেয়নি। উচ্চ আদালতে ও সুপ্রিম কোর্ট ধারণা দিয়েছে যে সেকশন 498 এর অপব্যবহার হতে পারে বা মিথ্যে অভিযোগের জন্য কঠোর ব্যবস্থা থাকা উচিত, কিন্তু বাস্তবে অভিযোগকারীরা মারামারি বা কপট মামলা দায়ের করার জন্য খুব কম সাজা পেয়েছেন বা ঠিক শাস্তি পাচ্ছেন না বলে অনেক বিচার বিশ্লেষক এবং আইনি সমালোচক উল্লেখ করেছেন। কিন্তু কিছুক্ষণ আগেই যে বললাম, কোনো পুরুষের বিরুদ্ধে যদি এই প্রমাণ হয় যে তারা অপরাধ করেছে, তারা কিন্তু শাস্তি পেয়েছে। সাম্প্রতিককালে মহিলাদের বিরুদ্ধে হওয়া এমন অপরাধের ঘটনা আমরা অনেকেই শুনেছি, জেনেছি, আন্দোলন করেছি, রাস্তায় নেমেছি। নির্ভয়া, অভয়া এবং হাথরাসের কাণ্ড তার মধ্যে উল্লেখযোগ্য। আমরা সমাজ মাধ্যমে বিভিন্ন জায়গায় প্রায়শই আলোচনা করি যে নারী পাচার চক্র চলছে বা নারী শিশুকে পাচার করা হচ্ছে অন্য কোনো দেশে। কিন্তু কি আশ্চর্য জানেন, পুরুষদের সাথেও এটাই হয়। টাইমস অফ ইন্ডিয়ায় প্রকাশিত একটি তথ্য বলছে, উত্তরপ্রদেশের লখনৌতে রেল পুলিশ ও RPF যৌথভাবে 4টি টিনেজ ছেলেকে, যাদের বয়স 14 থেকে 17-র মধ্যে ছিল, তাদেরকে পাচারের চেষ্টা থেকে উদ্ধার করেছে। ওই আর্টিকেলেই বলা হচ্ছে, ওই ছেলেগুলোকে পশ্চিমবঙ্গ থেকে গুজরাটে প্লাইউড কারখানায় কাজের নামে নিয়ে যাওয়ার পরিকল্পনা করা হচ্ছিল। তাদের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল প্রতিদিনের মজুরি পাওয়ার কথা, আর টিকিটেরও ব্যবস্থা করা হয়েছিল। একজন পাচারকারীকে গ্রেফতার করা হয়েছে এবং মামলা রেকর্ড করা হয়েছে। এখানে বাদ যায়নি পুরুষ কিশোররাও, তাদেরকেই শোষণ ও শ্রমে পাঠানোর উদ্দেশ্য ছিল, অর্থাৎ এরা কেউই প্রাপ্তবয়স্ক ছিল না। টাইমস অফ ইন্ডিয়ার আরও একটি আর্টিকেলে জানা যাচ্ছে, চেন্নাইয়ে এক পাচার চক্রের বিরুদ্ধে পুলিশ তদন্তে বেরিয়েছে, যখন একজনকে ধার দেওয়া হয়েছিল একটি ছেলে শিশু বিক্রির অফার নিয়ে। পুলিশ লাপাতার ঘটনা সন্দেহ করে গোপন অপারেশন চালিয়ে এক 2 বছর বয়সী মেয়ে শিশু ও আরেক পুরুষ শিশু উদ্ধার করেছে এবং 3 জন নারীকে আটক করা হয়েছে। অভিযোগ ছিল, ওই নারীর অর্থনৈতিক সমস্যা থাকায় সে নিজের বা অন্যদের শিশু বিক্রির চেষ্টা করেছিল। এই ঘটনায় মূলত ওই পুরুষ শিশুটিকে বিক্রি করার চক্রান্ত ছিল।
সমগ্র বাংলাদেশ ও ভারতের মধ্যে মানুষ পাচারের ঘটনায় নারী, পুরুষ ও শিশু সবই ক্ষতিগ্রস্ত হয়েছে বলে কিছু প্রতিবেদনে উল্লেখ আছে। অর্থাৎ পুরুষদেরও কিশোর হিসেবে পাচার হতে দেখা গেছে। আর পুরুষদের ওপর কি শারীরিক শোষণ হয় না? হয়, অনেক সময় সেটা অত বেশিভাবে বা বড়ভাবে জানা যায় না, কারণ এর জন্য তেমনভাবে কেউ রাত্রি দখল করেনি তো। কিন্তু কলকাতা শহরের অভ্যন্তরেই রাতের অন্ধকারেই ঘটেছিল এরম এক অপরাধের ঘটনা। ঘটনাটি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মেইন হোস্টেলে ঘটেছিল, যেখানে প্রথম বর্ষের এক 17-18 বছর বয়সী পুরুষ ছাত্রকে তার সিনিয়ররা বা সহপাঠীরা মারধর ও মানসিকভাবে অপমানিত করেছিল। পুলিশের তদন্তে জানা গেছে ওই নবীন ছাত্রকে সিনিয়ররা ডেকে নিয়ে গিয়ে র্যাগিং করেছিল, তাকে কাপড় ছাড়াতে বাধ্য করা হয়, তারপর তিনি নগ্ন অবস্থায় হোস্টেলের করিডোরে দৌড়তে বাধ্য হন। পাশাপাশি তাকে হোমোসেক্সুয়াল সম্পর্কিত অপমানজনক কথাবার্তা ও গালিগালাজ করা হয়, যা অত্যন্ত মানসিক চাপ সৃষ্টি করেছিল। অবশেষে সে মৃত্যুবরণ করে। অভিযুক্তদের ধরতে পুলিশের হাতে প্রমাণ এসেছে যে তাকে দীর্ঘ সময় র্যাগিং ও হয়রানি করা হয়েছিল। ওই ছাত্র হস্টেলের 2য় তলার বারান্দা থেকে পড়ে যায়, পরে হাসপাতালে নিয়ে গেলে তিনি মারা যান। তদন্ত কমিটির প্রতিবেদনে বলা হয় তাকে শারীরিক ও মানসিকভাবে অত্যন্ত কষ্ট দেওয়া হয়েছিল এবং এই ঘটনার সঙ্গে র্যাগিং ও যৌন সম্পর্কিত অপমানের দিকটাও মানুষের সামনে এসেছে। আন্দোলন হয়েছিল। মৃত্যুর 1 বছর পরেও যাদবপুর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ন্যায্য বিচার চাই দাবিতে মোটিভেটিং জনসভার আয়োজন করেছিল, স্লোগান, বক্তৃতা, স্মৃতি অনুষ্ঠান করেছিল। এই ভিডিওর উদ্দেশ্য এটা বোঝানো যে পুরুষদের ওপরও অত্যাচার হয়, তারাও নির্যাতনের শিকার হয়, তারা সমাজে এতটা বঞ্চিত হতে পারে না যে তাদের জন্য আন্দোলন বা বিক্ষোভ করা যায় না, তাদের জন্য রাত দখল করা যায় না। আসলে আমাদের রাত দখল করা উচিত অপরাধের বিরুদ্ধে, রাত দখল করা উচিত একটি মানুষের জন্য, দূরে রাখা উচিত লিঙ্গকে। চলুন আমরা সবাই মিলে একটা সুস্থ সমাজ গঠন করি, যেখানে মানুষ হবে মানুষের জন্য। তা পুরুষ নারীর জন্য হতে পারে, বা নারী পুরুষের জন্য হতে পারে, পুরুষ পুরুষের জন্য হতে পারে, বা নারী নারীর জন্য হতে পারে। না হওয়ার দরকার আছে ফেমিনিস্ট, না হওয়ার দরকার আছে সুডো ফেমিনিস্ট, না হওয়ার দরকার আছে মেসোজিনিস্ট, আর না হওয়ার দরকার আছে মেল শোভিনিস্ট। লেটস বিকাম হিউম্যানিস্ট। আজকের ভিডিওর বিষয়বস্তু সম্পর্কে আপনার মতামত কমেন্টে লিখে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করবেন। আমাদের চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বাটন প্রেস করতে ভুলবেন না, যাতে ভিডিও আপলোড হলে আপনার কাছে খবর চায়। কিপ ওয়াচিং দ্য কেস স্টাডি উইথ সায়ন।